বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 15ই অক্টোবর ব্যারাকপুরে। বাবার মতোই করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি রচনা কাজল, তৃতীয় পুরুষ, কক্ষপথ ইত্যাদি। আজকের গল্পের প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক। গল্প পাঠে সমক, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় দীপ, গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প জল পিশাচ। এক একদিন তারানাথকে পাণ্ডিত্য পায়। দিনটা বর্ষার, আর মেঘলা আকাশ দেখলেই কিশোরী আর আমি কিসের যেন আকর্ষণে তারানাথের বাড়ি গিয়ে হাজির হই। আমাদের এই প্রাত্যহিক নিতান্ত পরিচিত জগৎটার বাইরে এক আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদের শোনায়, যেখানে সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতার মাঝখানে সীমারেখাটা খুব অস্পষ্ট, দেখা যায় কি যায় না। আলাপের প্রথম দিকে আমি আর কিশোরী আড়ালে হাসাহাসি করেছি, কিন্তু পরবর্তী সময় তারানাথের এমন কিছু অদ্ভুত ক্ষমতা আমরা দেখেছি যার পর অবিশ্বাস জিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আজও তেমন একটা ঘটনা ঘটল। তারানাথের বাইরের ঘরে বসে আড্ডা হচ্ছে। চারি মানে তারানাথের কন্যা আজ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে, থাকবে 3 10। ওকে আমরা খুব ছোট দেখেছি। লেসের ডিজাইনের ছবি এনে দেওয়ার জন্য বায়না করত। চারি পুরনো দিনের মতো তেল দিয়ে মাখা চাল কড়াই ভাজা আর চা দিয়ে গেছে। চায়ে চুমুক দিয়ে তারানাথ তৃপ্তির সঙ্গে বলল, তারপর সামনে রাখা পাসিং শো এর প্যাকেট থেকে একখানা সিগারেট বের করে ধরাতে গিয়ে হাওয়ার দাপটে পরপর 3টে দেশলাই কাঠি নষ্ট করে ফেলল। বাদলার সঙ্গে আবার জোর বাতাস দিচ্ছে, কাঠির মাথায় আগুন থাকছে না। কিশোরী চিরকালই বেফাস কথা বলতে পড়ু, সে হঠাৎ বলে ফেলল, আপনি তো কত রকম প্রক্রিয়া জানেন, বাতাস থামিয়ে দিতে পারেন না? সিগারেটটা তাহলে ধরতো আর কি। তন্ত্রমন্ত্র হচ্ছে তারানাথের নিজের কর্মক্ষেত্র, ওর বিশ্বাসের ক্ষেত্র। এসব নিয়ে রসিকতা ওর একেবারেই পছন্দ নয়। সে কিশোরীর দিকে ক্রুদ্ধ দৃষ্টিপাত করে বলল, করা যায় তো। কতটুকু জানো তুমি এসবের? কি করে? সে তোমার মতো মূর্খকে বলে লাভ কি? কামাখ্যা তন্ত্রে আছে, ব্রহ্মাস্ত্রং সংপ্রবক্ষামি সদ্য প্রত্যয় কারকম যস্যা শরণমাত্রেণ পবনহপি স্থিরায়তে। ও তো একটা সংস্কৃত শ্লোক মাত্র, বাতাস থামান দেখি। তারানাথ মাঝে মাঝেই খুব রেগে যায়, এবং সে রেগে গেলেই আমরা একটা না একটা অদ্ভুত কিছু দেখতে পাই। কিশোরীর কথা শুনে সে মুখ ফিরিয়ে জানলার বাইরে তাকালো এবং অনুচ্চ স্বরে দ্রুত কি একটা দুর্বোধ্য মন্ত্র বলে গেল। সে মুখ ফেরাতেই কিশোরী বলল, কই, কিছু হলো না তো? সন্তান গর্ভে এলে পরের দিনই কি প্রসব হয়? অপেক্ষা করো। আশ্চর্য ব্যাপার, মিনিট খানেকের মধ্যেই বাতাসের দাপট কমতে কমতে একদম স্থির হয়ে গেল। সিগারেট ঠোঁটে লাগিয়ে প্রশান্ত মুখে দেশলাই জ্বালল তারানাথ। হয়তো কিছুই নয়, হয়তো তখন বাতাস এমনি থেমে যেত, কিন্তু তারানাথের আত্মপ্রত্যয়পূর্ণ আচরণ দেখলে একটু গা শিশি না করে পারে না। সিগারেট আধা আধি শেষ করে তারানাথ মৃদু হেসে বলল, মারবে, অপেক্ষা করো, আবার জোর বাতাস। এসব প্রক্রিয়াকে বলে স্তম্ভন। যখন তখন বা অকারণে করতে নেই। নেহা তোমরা আমাকে রাগিয়ে দিয়ে ব্যাপারটা ঘটালে। বললাম, কেন? করলে কি ক্ষতি হয়? হবে আবার কি, প্রকৃতির বিরুদ্ধে গেলে যা ক্ষতি হতে পারে তাই হয়। কিশোরী জিজ্ঞেস করল,
আচ্ছা, স্তম্ভন প্রক্রিয়া দিয়ে আর কি কি করা যায়? ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় পোড়া সিগারেটের টুকরোটা গুঁজে দিয়ে তারানাথ বলল, করা যায় না এমন কি আছে সেটা জিজ্ঞেস করো। স্তম্ভন তন্ত্রের একটি অতি ব্যাপক প্রক্রিয়া। ঠিক মতো আয়ত্ত করতে পারলে এর দ্বারা সবকিছু করা সম্ভব। সমস্ত জগৎ সাধকের হাতের মুঠোয় চলে আসে। এই যে তুমি এত কথা বলছো, স্তম্ভনের মাধ্যমে তোমার মুখ বন্ধ করা যায়। শুনবে? শোনো। পুষ্যারকে মধুবন্দাকং গৃহীত্বা প্রক্ষিপেদ বুধ সভা মধ্য চ সর্বেষাং মুখস্তম্ভং প্রজাপতে। বুঝলে? কিশোরী ম্লান মুখে বলল, আজ্ঞে না। পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থানকালে হাতে জ্যৈষ্ঠী মধুর মূল নিয়ে সবার ভেতরে নিক্ষেপ করলে সভাস্থ সকলে স্তব্ধ হয়ে যায়। সংস্কৃত শেখো, একটু সংস্কৃত শেখো। কিন্তু এ তো খুব সহজ কাজ। জ্যৈষ্ঠী মধু মুদিখানাতেই পাওয়া যায়। আর পুষ্যা নক্ষত্রে সূর্য কখন থাকবে সেটা পঞ্জিকা থেকে যে কেউ বলতে পারে। তাহলে সবাই কেন চেষ্টা করে দেখে না? আসল ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ। এই সমস্ত প্রক্রিয়াই তোমাকে করতে হবে একটি গোপন বীজ মন্ত্র উচ্চারণ করে। সে মন্ত্র তোমার গুরু তোমাকে দেবে। এই জন্যই উপযুক্ত গুরুর কাছে দীক্ষা না নিলে তন্ত্র সাধনা করা যায় না। তা না হলে তো সবাই যা ইচ্ছে তাই করে বেড়াবে। যাও না, কোনো মেয়েকে আকর্ষণ করবার জন্য কোঁচবকের বাঁ দিকের ডানার পালক হাতে নিয়ে কৃষ্ণা চতুর্দশীর রাত্রিরে লোক বসতির বাইরে নিম গাছের তলায় বসে 10,000 বার জপ করো। রিং কালিকা ওই বিদ্যহে আকর্ষিণই ধীমহি তন্ন কালিকা প্রচোদয়াৎ। রাত্রির প্রথম প্রহর থেকে ব্রাহ্ম মুহূর্তের মধ্যে জপ শেষ করতে হবে। ওই সময়ের ভেতর 10,000 বার জপ করতে যদিও বা পেরে ওঠো, তাতে কোনো লাভ হবে না। জপ শেষ করে নিশ্চিন্ত মনে সে মেয়ের সঙ্গে রসের কথা বলতে যাও, তার বাড়ির লোক ডেকে সে তোমাকে ঠ্যাঙানি খাওয়াবে। কারণ গুরুর কাছে তোমার আসল শিক্ষা হয়নি। শুধু মন্ত্রে এসব হয় না। বশীকরণের আগম শাস্ত্রোক্ত পন্থা শুনবে? এই শোনো। গৃহীত্বা মালতী পুষ্পং পট্টসূত্রেণ বর্তিকা। এবার আমি বললাম, যথেষ্ট হয়েছে ঠাকুরমশাই। আজ আর সংস্কৃত শুনলে একেবারে খেপে যাব। বরং একটা ভালো গল্প শোনান না, মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কাহিনী। গল্প আর আসে না। মনে শান্তি না থাকলে কি আর আড্ডা জমে? জিনিসপত্রের দাম কিরকম হু হু করে বাড়ছে দেখেছ? আজ সকালে বাজারে গিয়েছিলাম, দেখলাম রোজকার খাওয়ার মতো মাঝারি চাল 4 আনা সে, সর্ষের তেল 9 আনা, আলু 4 পয়সা, পটল 6 পয়সা। একখানা গঙ্গার ইলিশ পছন্দ হয়েছিল, দাম বলল 12 আনা। ভেবে দেখো একবার, অমন একখানা ইলিশ 5-7 বছর আগেও ওই বাজারেই 4 আনা 4.5 আনায় কিনেছি। যুদ্ধ কবে থামবে বলতে পারো? এবার হিটলার আর চার্চিল তো আমাদের সঙ্গে পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করেন না, সুতরাং আমি আর কিশোরী চুপ করে থাকলাম। তারানাথ বলল, মাছের কথায় একটা ঘটনা মনে পড়ল। অনেক রকম কাণ্ড জীবনে দেখেছি। বীরভূমে এক শ্মশানে মাতু পাগলির সঙ্গ পেয়েছি। বরাকর নদীর চরে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে সারা রাত জপ করে মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছি। গুরুর আদেশে সব সাধনা পর্যন্ত করেছি। এসব গল্প তো কিছু কিছু বলেছি তোমাদের, কিন্তু একবার একটা কাণ্ড দেখেছিলাম যা সত্যি অদ্ভুত। কিশোরী বলল, এই মাছের বিষয়ে কি বলছিলেন জানো? ঘটনাটা শোনো, তাহলে বুঝতে পারবে। এককালে আমার খুব মাছ ধরার নেশা ছিল, তা তোমাদের বলেছি বোধহয়। ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে অমনি দৌড়তাম। বড় বড় মাছ শিকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম, টোপ সংগ্রহ করতাম। বাড়ির বাইরের দিকে ছিল আমার শোবার ঘর। এ আমার গ্রামের পৈতৃক বাড়ির কথা বলছি। তখনও বিয়ে করিনি, কিন্তু সাধন ভজনের জীবন শুরু হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই আমার সে ঘর একাঙ্গী, মেথির গুঁড়ো ইত্যাদির গন্ধে ভরপুর হয়ে থাকত। কৌটোয় কৌটোয় থাকত চিনির রসের গাদ, পিঁপড়ের ডিম, বোলতার চাক, এইসব। বড় মাছ ধরে খুব পেট ভরে খাবো এই উদ্দেশ্য নিয়ে মাছ ধরতাম না। কোনো ভালো মাছ শিকারী সেজন্য মাছ ধরে না। আসলে শিকারে যাওয়ার প্রস্তুতি, পুকুরের চারধারের পরিবেশ, এইসবই হলো মূল কথা।
নইলে অত খেটে চারি বা বানাতাম কেন।